আসসালামাইকুম। মেটামরফোসিসের তৃতীয় ব্রড কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা আমরা এখন পড়ব। গ্রিগোর শামসা ইজ প্রেজেন্টেড অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার ইন মেটামরফোসিস, ডু ইউ এগ্রি? তো গ্রিগোর শামসা সে যে নিজেই একটা ট্র্যাজিক ক্যারেক্টার, যে মেটামরফোসিস গল্পে নিজে একটা ট্র্যাজিক ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে, ডু ইউ এগ্রি? তুমি কি এটা সমর্থন করো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এর আগে যারা হচ্ছে এই যে গ্রিগোর শামসা প্রেজেন্ট এ ট্র্যাজিক অ্যান্ড হচ্ছে ওই কমিক এলিমেন্ট আমরা যেটা পড়েছি আর কি, তো এটা যারা পড়েছে তাদের জন্য প্রশ্নটা একেবারেই সহজ হয়ে গেছে। ওখানে যে ট্র্যাজিক এলিমেন্টের বিষয় যেটা ছিল ওইটাই এখানে একটু বিস্তারিতভাবে আমরা একটু আলোচনা করব। তো শুরুতে আমরা ইন্ট্রোডাকশনটা এইভাবে দিতে পারি। গ্রিগোর শামসা ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, হি ইজ, তারপর আমরা রাইটার সম্পর্কে তো একটা লাইন এভাবে লিখতে পারি যে ফ্রান্স কাফকা ইজ এ গ্রেটেস্ট নোভেলিস্ট ইন দ্য হিস্টোরি অফ 20th century নোভেল অর 20th century লিটারেচার অর 20th century ফিল্ড অফ ইংলিশ লিটারেচার। যেভাবে খুশি আমরা সেভাবে দেখা যাচ্ছে রাইটার সম্পর্কে দু একটা লাইন লিখতে পারি। এরপরে দেখা যাচ্ছে যে আমরা এভাবে আরেকটা লাইন লিখতে পারি এভাবে যে গ্রিগোর শামসা ইজ নোন ফর হিজ গ্রেট শর্ট স্টোরি টেইলার অ্যান্ড হি ইজ অলসো এ জার্মান নোভেলিস্ট। এইভাবে দেখা যাচ্ছে আমরা দিতে পারি। তো এরপরে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মেইন থিম যেটা গল্পের কিংবা মূল ট্র্যাজিক বিষয় যেটা, এই ট্র্যাজিক বিষয় মানে তার হঠাৎ করে ঘুম থেকে উঠে একটা ইনসাইটে পরিণত হয়ে যাওয়া এবং তার যে ফ্যামিলি স্ট্রাগল যেটা, এই দুইটা কথা দুইটা লাইনের মাধ্যমে আমরা ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমরা নিজেদের ভাষায় লিখে দিতে পারি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে প্রশ্নে যেটা চেয়েছে এইটা যদি আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে মানে ভূমিকার মধ্যে যদি আমরা লিখি, তো এটা অনেক সময় স্যারদের কাছে অনেক আই ক্যাচিং হয় এবং স্যাররা বুঝতে পারে যে আসলে প্রশ্নে যেইটা চাওয়া হয়েছে স্টুডেন্ট ওইটাই দেখা যাচ্ছে যে উত্তরের মধ্যে ওই জিনিসটা লিখেছে, অন্য এদিক সেদিকের কোনো উত্তর দেওয়া নাই। তো অনেক সময় দেখা যাচ্ছে স্যারদের আই ক্যাচিং হওয়ার কারণে মার্কটা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো এরপরে আমরা হচ্ছে একটু যখন ডিটেলসে চলে যাব তখন আমরা একটু কোটেশন দিয়ে প্যারা করে লিখবো এভাবে যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন, একটা পয়েন্ট দেবো ফিজিক্যাল ট্রান্সফরমেশন। তো ফিজিক্যাল ট্রান্সফরমেশন বলতে ওই যে সে যখন হচ্ছে যে এখানে একটা প্রথমে কোটেশন দিয়ে শুরু করা আছে যে ওয়ান মর্নিং হোয়েন গ্রিগোর শামসা ওয়েক আপ ফ্রম ট্রাবল ড্রিম হি ফাউন্ড হিমসেলফ ইনটু এ ইনসেট। এটা দেখা যাচ্ছে যে আমরা প্রথমেই কোটেশন দিয়ে দিতে পারবো। এরপরে দেখা যাচ্ছে এই লাইনটা আমরা একটু এক্সপ্লেনেশন করে লিখবো যে সে যখন ঘুম থেকে উঠলো সে তখন একটা নিজেকে পোকায় পরিণত হয়ে দেখলো, সে নিজেকে বিশ্বাস করতে পারলো না, সে মনে করলো এটা একটি স্বপ্ন। আবার সে ঘুমিয়ে গেল এবং ঘুম থেকে উঠে সে বাস্তবেই বুঝতে পারলো সে হচ্ছে যে একটা সত্যিকার অর্থে একটা দেখা যাচ্ছে পোকায় পরিণত হয়ে গেছে। তো এরপরে দেখা যাচ্ছে আমরা সেকেন্ড প্যারায় চলে আসবো। সেকেন্ড প্যারায় এসে আমরা দেখা যাচ্ছে যে আইসোলেশন অ্যান্ড এলিয়েনেশন এর বিষয়টা দেব। এর আগেই কিন্তু এগুলা কিন্তু আমরা হচ্ছে ওই গত প্রশ্নের মধ্যে পেয়েছি যে গ্রিগরস ট্রান্সফরমেশন ক্যাজ হিম টু ফিজিক্যাল অ্যান্ড ইমোশনালি আইসোলেটেড। তার ট্রান্সফরমেশনটা তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সমস্ত পৃথিবী থেকে, তার পরিবার থেকে, তার সমাজ থেকে কিন্তু তাকে আইসোলেটেড করে রাখে, বিচ্ছিন্ন করে রাখে। হি ক্যান নট কমিউনিকেট ইফেক্টিভলি উইথ হিজ ফ্যামিলি ডিউ টু হিজ ইনসেক্ট নেচার, ঠিক আছে, বা হিজ ইনসেক্ট ভয়েস বা ইনসেট কন্ডিশন, সে তার ইনসেট কন্ডিশনের কারণে তার পরিবারের সাথে তার ফ্যামিলির সাথে কিন্তু কথা বলতে পারে না। এখানে দেখা যাচ্ছে আমরা এইভাবেও দিতে পারি, এটার সাথে সাথে আরও এভাবে হয়তো আমরা একটু যুক্ত করে দিতে পারি যে যখন সকাল 12টার সময় তার ম্যানেজার আসে, সে তার সাথে কথা বলার জন্য চেষ্টাও করে এবং তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করে, বলে যে আমি আগামীকাল থেকে আবার অফিসে আসব, কিন্তু সে তার কথা এক্সপ্লেন করতে পারে না, বোঝাতে পারে না এবং তার শরীরটাই, তার নিজের বডিটাই তার কাছে তখন একটা বার্ডেনে পরিণত হয়ে যায় এবং আস্তে আস্তে সে বুঝতে পারে যে সে হচ্ছে একটা স্ট্রেঞ্জারে পরিণত হয়ে গেছে এবং পুরো হচ্ছে সমাজ থেকে এখন সে একটা কি বিচ্ছিন্নতে পরিণত হয়ে গেছে। সে এখন আর তার কথা, থটস, ইমোশন, তার যেই কী প্রয়োজন, ভালো মন্দ, এগুলা কোনো কিছুই কিন্তু আর কোনো বোঝাতে পারছে না। দিস আইসোলেশন রেফার্স হিম লস অফ হচ্ছে সেই হিউম্যানিটি, লস অফ কানেকশন ফ্রম হিজ ফ্যামিলি অ্যান্ড লস এভরিথিং ইন হার ইনার ওয়ার্ল্ড। এভাবে দেখা যাচ্ছে আমরা একটু সহজ ভাষায় লিখতে পারি। সেকেন্ড ইতে আমরা লিখতে পারি যে লস অফ আইডেন্টিটি। এটাও কিন্তু আমরা এর আগে পড়েছি যে যখনই সে দেখা যাচ্ছে যে মানুষ থেকে একটা ইনসেটে পরিণত হয়ে গেল, সে কিন্তু তার মানে পরিচয়টা মানে ভুলে বসলো। বিশেষ করে তার ফ্যামিলি তাকে যেইভাবে ট্রিট করলো যে সে তার পরিবারের মধ্যে কেউ না, মানে একটা তো দেখা যাচ্ছে পোকাতে পরিণত হওয়ার কারণে সমাজ তো তাকে মেনে নিবে না, সমাজ তো তাকে মানে কোনো সে যে
আমাদের সমাজে সোসাইটির একটা মানুষ বলে পরিচয় দিবে না। ইভেন দেখা যাচ্ছে পরিবারও কিন্তু তাকে এই জাতীয় কোনো পরিচয় দিচ্ছে না, বরং তাকে ওই যে ফার্স্ট টাইমে একটা নিউজ পেপার ছুঁড়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হলো, এবং তার এই মানে ট্রান্সফরমেশনটাই হচ্ছে তার কিন্তু লস অফ আইডেন্টিটির জন্য একটা দায়ী। এবং তার পরিবারও কিন্তু দেখা যাচ্ছে যে এইটা সমাজের জন্য একটা বিদ্রুপাত্মক বিষয় হতে পারে, তার মান সম্মানের বিষয় হতে পারে, সেই চিন্তা করে কিন্তু হচ্ছে মানে সে বুঝতে পারে যে হি গ্র্যাপলি উইথ দ্য রিয়েলাইজেশন দ্যাট দ্য সোসাইটি নাও ডোন্ট ডিফাইন্ড হিজ অ্যাবিলিটি টু লিভিং। মানে এই সমাজের মধ্যে তার যেই মানে বাস করার যেই সংজ্ঞাটা ছিল, অস্তিত্বটা ছিল, সেটা কিন্তু এখন আর নাই। এরপরে দেখা যাচ্ছে ফ্যামিলি ডাইনামাইটস, এটা দিতে পারি। এই প্যারাটাও আমরা এর আগে পড়েছি যে ফ্যামিলি ডাইনামাইটের মধ্যে প্রথমে হচ্ছে গ্রিগোর্সের ফ্যামিলি, মিস্টার শামসা, মিসেস শামসা, তার বোন, তারা সবাই দেখা যাচ্ছে গ্রিগরের উপরে ফিনান্সিয়ালি মানে হচ্ছে সেই নির্ভর ছিল। এর ফলে তার ট্রান্সফরমেশনের কারণে, তার লস অফ আইডেন্টিটির কারণে, তার ইনসাইটে পরিণত হয়ে যাওয়ার কারণে যখন তারা বুঝতে পারে যে হচ্ছে এখন গ্রিগর শামসা কোনো আর কাজে আসবে না, তখন তারাই যেন মানে এই যে তাদের ফ্যামিলির ভার বহন করতো সেই যেন তাদের জন্য একটা বোঝ, তাদের জন্য একটা মানে বোঝা হয়ে যায়। এখানে খুব সুন্দর একটা কোটেশন বলা আছে যে ইট উইল বি দ্য ডেথ অফ বোথ অফ ইউ, আই ক্যান সি ইট কামিং। এটা আমরা খুব সুন্দর একটা কোটেশন, আমরা যদি সম্ভব হয় এটা আমরা মুখস্থ করে দেব। তো গ্রিগর বিকাম এ ট্রু বার্ডেন টু হিজ ফ্যামিলি, হি ফেল্ট হি মাস্ট ডাই, তাকে মারা যেতেই হবে, এইভাবে থাকাটা তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এভাবে সম্ভব না। রিলিভিং হিজ ফ্যামিলি অফ দ্য রেসপন্সিবিলিটি অফ ক্যারিং অফ হিম। এখানে আরেকটা কোটেশন দেওয়া আছে, ইফ ইট ওয়াজ পসিবল হি ফিল্ড দ্যাট হি মাস্ট গো অ্যাওয়ে ইভেন মোর স্ট্রংলি দেন হিজ সিস্টার। তার বোন যে ওই যে শেষে একটা কথা বলে না যে এই উপদ্রবটাকে বাসা থেকে বের করতেই হবে, তো তার বোন যতটুকু চায় সে এর থেকে নিজেকে বেশি চায় যে এই সমাজ থেকে, এই পরিবার থেকে নিজেকে মুক্ত করতে। এরপরে আমরা হচ্ছে আরেকটা পয়েন্ট দিব, ইমোশনাল স্ট্রাগল। সরি, আমি হচ্ছে আমার কাছে যে শিট আছে সেই শিট দেখে পড়ছিলাম, এর জন্য আমি আসলে এটা খেয়াল করতে পারি নাই, সেজন্য সরি। আচ্ছা, ইমোশনাল স্ট্রাগল। এখানে অ্যাজ দ্য স্টোরি প্রোগ্রেস গ্রিগোর বিকাম মোর অ্যাওয়ার অফ হিজ ফিজিক্যাল লিমিটেশন অ্যান্ড হিজ ফ্যামিলি চেঞ্জিং অ্যাটিটিউড। যখনই দেখা যাচ্ছে যে গল্পটা আস্তে আস্তে সামনে আগাচ্ছে, সে কিন্তু তার শারীরিক পরিবর্তনের বিষয়টা আরেকটু খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এখন পরিস্থিতি কী। কারণ অনেক সময় যখন হঠাৎ করে একটা বড়সড় কিছু হয়ে যায়, আমাদের কিন্তু মাথার মধ্যে অনেক সময় কাজ করে না। তো এটাও কিন্তু তার ক্ষেত্রে হয়েছিল, এবং আস্তে আস্তে তার ফ্যামিলির যে অ্যাটিটিউডটা কী, তার ফ্যামিলির মনোভাবটা কী, তার ফ্যামিলি আসলে কী চাচ্ছে, সেই জিনিসটা কিন্তু সে বুঝতে পারে। এবং যখনই সে দেওয়ালের দিকে কান লাগিয়ে থাকে, তো তখনই হি এক্সপিরিয়েন্স এ রেঞ্জ অফ ইমোশন ইনক্লুডিং স্যাডনেস, ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিসপেয়ার। যখনই তার পরিবারের কাছ থেকে দেখা যাচ্ছে বিদ্রুপাত্মক কথাগুলো শুনতে পারে, এমন অনেক কথাগুলো শুনতে পারে যেটা সে এক্সপেক্ট করেনি, তো এগুলো তখন দেখা যাচ্ছে তার মনে এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে, স্যাডনেস তৈরি করে, ইমোশন তৈরি করে, তো এবং একটা ডিসপেয়ার তৈরি করে। তো এইভাবে দেখা যাচ্ছে আমরা ইমোশনাল স্ট্রাগলের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা নিজেদের মতো করে আরও দেখা যাচ্ছে 2-1 লাইন এভাবে লিখতে পারি যে যখন তার ফ্যামিলি তার সম্পর্কে এইভাবে আলোচনা করে যে এটা একটা বার্ডেন হয়ে গেছে, কিংবা তার বাবা যখন হচ্ছে ওই আপেলটা তার দিকে ছুঁড়ে মারে, তো তখন মানে তার বেঁচে থাকার ইচ্ছাটা সমাজ থেকে কিন্তু চলে যায়। এর মাধ্যমে কিন্তু ইমোশনাল স্ট্রাগলটা বোঝানো হয়েছে। এবং কেউ যদি আমরা আরও একটা মানে পয়েন্ট এইভাবে দিতে চাই যে হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন হচ্ছে সেই গ্রিগোর্স শামসা, এভাবে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি। কারণ ফ্রান্স কাফকা মূলত অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইউজ করেই কিন্তু এটা লিখেছেন তার নিজের জীবন থেকে ইন্সপায়ার হয়ে। কারণ অলমোস্ট সেম ঘটনাটাই কিন্তু তার নিজের জীবনের সাথে ঘটেছে। ফ্রান্স কাফকা কিন্তু অত্যন্ত দরিদ্র ফ্যামিলির থেকে বিলং করছিলেন, এবং তার ফ্যামিলির জন্য কিন্তু অত্যন্ত স্ট্রাগল করতেন, কিন্তু তার ফ্যামিলি কিন্তু তাকে ভালোভাবে ট্রিট করতো না, বিশেষ করে তার বাবা। তো যেহেতু এটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, আবার এখানে কিন্তু ট্র্যাজিক বিষয়টাই কিন্তু জিজ্ঞেস করছে, এবং সেম ট্র্যাজিক ক্যারেক্টারটা, ট্র্যাজিক বিষয়টা কিন্তু আমরা ফ্রান্স কাফকার ক্ষেত্রে নিজে দেখতে পাই। এবং এটা যেহেতু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট মানে দিয়েই লেখা, তো সেহেতু কিন্তু আমরা আরও একটা পয়েন্ট ইচ্ছা করলেই বাড়িয়ে লিখতে পারি।
এরপরে আমরা আরেকটা প্যারা দিতে পারি যে পাওয়ারলেসনেস অ্যান্ড ফেইথ। জর্জের যে একটা ফেইথ ছিল তার পরিবারের প্রতি, একটা সোসাইটির প্রতি, সমাজের প্রতি যে একটা দায়িত্ববোধ ছিল, এবং দেখা যাচ্ছে যে তার যে একটা সামর্থ্য ছিল, সে একটা পরিবারকে লিড করতো, সে একটা কোম্পানিতে একটা যে সেলসম্যানের কাজ করতো। এখন কিন্তু তার কাছে আর কোনো কাজও নাই, সে যেন সমাজের অংশও না, পরিবারের অংশ না, সে একেবারে পাওয়ারলেস হচ্ছে সেই পাওয়ারলেস হয়ে গেছে, এবং তার যে সোসাইটির প্রতি, সমাজের প্রতি তার যে বিশ্বাসটা যেটা ছিল সেটা চলে গেছে। আর বিশ্বাসটা যেতে যেতে এমনভাবে সেটা গেছে, হিজ পাওয়ারলেসনেস টু চেঞ্জ হিজ সিচুয়েশন অ্যান্ড হিজ ট্রান্সফরমেশন স্যাম্বলাইজ দ্য ইনহেরেন্ট সাফারিং অফ হিউম্যান এক্সিস্টেন্স। মানুষ পৃথিবী, আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে তার মূলত পরিবারের উপর থেকে, সমাজের উপর থেকে তার বিশ্বাসটা উঠে যায়, তারপরে পরিবারের উপর থেকে বিশ্বাসটা উঠে যায়, এমনকি হিউম্যানিটির উপরে যে একটা বিশ্বাস যেটা থাকে, যে আসলে পৃথিবীতে হিউম্যানিটি বলতে আসলে কোনো কিছু মানে এক্সিস্ট করে না, এরকম তার মধ্যে একটা বিশ্বাসটা চলে আসে। এই জিনিসটা আসলে এখানে বোঝানোর চেষ্টা হয়েছে। এরপর হচ্ছে আলটিমেট ট্র্যাজেডি। আমরা সব শেষে হচ্ছে এই একটা পয়েন্ট দিয়ে দিব যে গ্রিগোরস আলটিমেট ট্র্যাজেডি ইজ হিজ ডেথ। তার মৃত্যুটাই হচ্ছে তার আলটিমেট ট্র্যাজেডি। হিজ ডেথ মার্ক দ্য ফাইনাল রিলিজ ফ্রম হিজ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাফারিং। তার ফিজিক্যাল এবং ইমোশনাল যেই সাফারিং ছিল, কষ্ট ছিল, সেটা মৃত্যুর মাধ্যমে কিন্তু তাকে রিলিজ করে দিয়েছে। হিজ ফ্যামিলি রিয়াকশন হিজ ডেথ ইজ মিক্স, মানে একটা মিক্সড একটা হচ্ছে রিয়াকশন তার ফ্যামিলির। রিলিফ অ্যান্ড লিবারেশন, একটা হচ্ছে রিলিফও পেয়েছে, আবার দেখা যাচ্ছে যে একটু তারা মানে একটু ভালো অনুভব করেছে। এবং দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পাই তার ফ্যামিলি হচ্ছে একটা কান্ট্রি সাইড ট্যুরে যায় এবং তার বোনের বিয়ের সাথে নিয়ে চিন্তাভাবনা করে। তো এখানে দেখা যাচ্ছে একটা মিক্সড ছিল, যে একদিক থেকে তার মা তার বোনের ক্ষেত্রে একটু একটু খারাপও লাগছিল, আবার একটা যে বার্ডেন হয়ে গেছিলো সেই বার্ডেন থেকে তারা মুক্তি পেয়ে তাদের জন্য যেন একটু ভালোও লাগছে। এরপরে দেখা যাচ্ছে আমরা কনক্লুশন এইভাবে দিতে পারি যে, in conclusion, Grigor's tragic character in Metamorphosis, Kafka explored the theme of alienation, absurdity, the human struggle, and find meaning of identity in the world. তো এখানে দেখা যাচ্ছে গ্রিগর শামসা মেটামরফোসিস গল্পের মধ্যে এখানে গ্রিগর শামসার মাধ্যমে মানে হচ্ছে এলিয়েনেশন, অ্যাবসার্সিটি এবং হিউম্যান স্ট্রাগলের মানে বাস্তব ওয়ার্ল্ডের যেই মিনিংগুলো আছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন, এবং হি হাইলাইট দ্য ডিহিউম্যানাইজিং ইফেক্ট অফ সোশিয়াল প্রেশার, ফিনান্সিয়াল এক্সপেকটেশন অ্যান্ড ফিজিক্যাল লিমিটেশন। এবং এখানে তিনি হচ্ছে হাইলাইটস করেছেন যে সোশিয়াল প্রেশার, সামাজিক যে চাপ থাকে একটা ফ্যামিলির প্রতি, একটা পরিবারের যে এক্সপেকটেশন থাকে, এবং দেখা যাচ্ছে যে আমাদের আর্থিক যে লিমিটেশন থাকে, এরপরে দেখা যাচ্ছে একটা মানুষ যে তার সর্বোচ্চ চেষ্টা করে তার ফ্যামিলিটাকে স্টেবল রাখার জন্য, ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য। সরি, আবারও এটা এদিকে খেয়াল করতে পারি নাই। তো যাই হোক, আমার কথাগুলো শুনলে মোটামুটি আশা করা যায় যে কি ফ্রি হ্যান্ড লিখতে পারবে আর কি। আমার হচ্ছে এটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম, আমি নোট দেখে পড়তেছি, এই জন্য একটু মিস্টেক হয়েছে। তো যেটা বলতেছিলাম, মূলত দেখা যাচ্ছে এখানে লাস্টে আমরা এভাবে বলতে পারি যে তিনি এটাকে হাইলাইট করেছেন যে সামাজিক প্রেশার, পারিবারিক যেই এক্সপেকটেশন থাকে, এবং দেখা যাচ্ছে যে একটা মানুষের যে একটা সীমাবদ্ধতা থাকে, একটা আর্থিক একটা সীমাবদ্ধতা থাকে, এর মধ্যেই যে একটা পরিবারকে চালনা করার যে প্রেশার এবং ওই সেন্সরির যে বিষয়গুলো থাকে, সেই জিনিসগুলোকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো এটা ছিল হচ্ছে যে যে গ্রিগর শামসা প্রেজেন্ট অ্যাজ ট্র্যাজিক ক্যারেক্টার ইন মেটামরফোসিস। গ্রিগর শামসা নিজেই যে মেটামরফোসিস গল্পের যে ট্র্যাজিক হচ্ছে ক্যারেক্টারটা প্রেজেন্ট করে, সেটার উত্তর আশা করি বুঝতে পেরে।